কার স্টেক কতটা হবে, নতুন বাংলাদেশকে আমরা কিভাবে গড়তে চাই। ধরুন নির্বাচন যতদিন হবে না ততদিন এনসিপি আর জামায়াত বেশ পাওয়ারফুল থাকবে। বহু পুরনো যে দলটা অনেক বড়, যে দলটা ক্ষমতায় খুব সহজে চলে যাবে নির্বাচন হলে, ফেয়ার নির্বাচনে, আর যে দলটা নতুন হয়েছে, যে দলটার শক্তি কম, ওদের চাওয়াও আসলে মিলবে না। সো বিতর্কটাও ঠিক আছে যে ঐক্য দিয়েই এই জুলাই বিপ্লব, ঐক্য দিয়ে একটা ফেসিবাদের পতন, তারপরে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানেও বড় ধরনের একটা মত পার্থক্য, এবং সেই পার্থক্যটা কিন্তু এক প্রকার শুধুমাত্র মত পার্থক্য না, মানে বিতর্কে না, সেটি এক প্রকার এখন যেমন আগে যেমন রাজনৈতিক দলগুলোর ভিতরে ছিল যে একটা শত্রুতা, সেই জায়গায় কি চলে যাচ্ছে? এখনো ঠিক শত্রুতার পর্যায়ে গেছে বলে মনে করি না। যাচ্ছে কিনা, যাবে কিনা সেটাও আসবো। একটা জিনিস খেয়াল করবো, আমরা 5 আগস্ট পর্যন্ত বা শেখ হাসিনার এন্টায়ার সময়টাতে আমাদের একদম একটা কমন গোল ছিল। আমাদের অন্য পলিটিক্যাল ইডিওলজি যাই থাকুক না কেন, আমরা কেউ মধ্যপন্থী মানুষ, কেউ সেন্টার রাইট, কেউ সেন্টার লেফট, কেউ রাইট র্যাডিক্যাল, বাংলাদেশকে খেলাফত বানাতে চায় এমন রাজনৈতিক দল বা এমন গোষ্ঠী, তারাও শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। সো একটা জায়গায় আমরা একমত ছিলাম, আমরা লড়াই করেছি, সেজন্য আমাদের ঐক্যটাকে খুবই সুদৃঢ় দেখা গেছে, কারণ তখন একটা এজেন্ডা আমাদের সামনে ছিল। কিন্তু শেখ হাসিনার পতনের পরে বা নতুন বাংলাদেশে আমরা কার স্টেক কতটা হবে, নতুন বাংলাদেশকে আমরা কিভাবে গড়তে চাই। ধরুন কেউ তো চান বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করবেন, হিজবুত তাহরির মাঠে নেমেছিল, তারা এখনও মাঝে মাঝে মাঠে নামে, একটা নিষিদ্ধ সংগঠন, কিন্তু প্রকাশ্যে তারা এই কথাগুলো বলেছে। সো আমি তার দেখা ভুল সঠিক ইজ এ ডিফারেন্ট ডিবেট, তারও বাংলাদেশকে দেখার একটা দৃষ্টিভঙ্গি আছে। এবার আমরা আসবো আমাদের কনস্টিটিউশনের চৌহদ্দির মধ্যে যে রাজনৈতিক দলগুলো অপারেট করে, তারাও খুব স্বাভাবিকভাবে, তারা ভিন্ন ভিন্ন দল মানেই তাদেরও বাংলাদেশকে দেখার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। অ্যাট দ্য সেম টাইম যে দলটা বহু পুরনো, যে দলটা অনেক বড়, যে দলটা ক্ষমতায় খুব সহজে চলে যাবে নির্বাচন হলে, ফেয়ার নির্বাচনে, আর যে দলটা নতুন হয়েছে, যে দলটার শক্তি কম, ওদের চাওয়াও আসলে মিলবে না। সো বিতর্কটাও ঠিক আছে। এখন আপনার সেই প্রশ্নে এটা শত্রুতার দিকে চলে যাচ্ছে কিনা, শত্রুদের দিকে নেয়ার চেষ্টা আছে, কিন্তু আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত হবে না। এখন কেন সেই চেষ্টাটা আছে? আমরা শেখ হাসিনাকে পরাজিত করেছি, ফর দ্য টাইম বিং আমরা আশা করি এটাকে আমরা ধরে রাখতে পারবো, কিন্তু শেখ হাসিনা ক্রমাগত, এবং তাকে পেট্রোনাইজ করা যে দেশটা ভারত, তারা সুযোগ খুঁজছে কিভাবে বাংলাদেশের আমাদের ঐক্যে ফাটল ধরানো যায়। ঐক্যে ফাটল ধরানো গেলে ইউ ক্যান ডু এভরিথিং, এনিথিং। আমি একটা এক্সাম্পল দিই। ইরানে এই যে ইসরায়েল অ্যাটাক করলো, ইরানের প্রথম দিনের অ্যাটাকের স্থাপনা ভাঙা নিয়ে যত আলোচনা হয়েছে, তার চেয়ে বেশি আলোচনা হয়েছে ইভেন একটা অল আউট যুদ্ধে বাংলাদেশের সাথে যদি আমেরিকার যুদ্ধ বেঁধে যায়, আমাদের সেনাপ্রধানকে প্রথম দিন আমেরিকা হত্যা করতে পারবে কিনা এসব প্রশ্ন আমরা তুলতে পারবো, কারণ আপনি পারবেন না, আমরা পরাজিত হব, অনেক কিছু হবে। কিন্তু সেনাপ্রধান, তাদের ইসলামিক রিভলিউশনারি গার্ড যে কোর আছে IRGC, তার প্রধান, তাদের গোয়েন্দা প্রধান, তাদের টপ নিউক্লিয়ার সায়েন্টিস্ট, সবাইকে মেরে ফেলতে পারলো। কেন পারলো? কারণ তাদের মধ্যে একটা ডিভাইডেশন তৈরি হয়ে গেছে। সো যখন জাতির মধ্যে বিভেদ থাকে, নাহলে ওই ইসরায়েলি গোয়েন্দা মোসাদ এত নিখুঁত তথ্য থেকে পেল। তার মানে হচ্ছে সেনাবাহিনীর মধ্যে, IRGCর মধ্যে, সমাজের এলিটদের মধ্যে ভয়ঙ্কর রকম এবং খুবই পাওয়ারফুলদের মধ্যে সরকার বিরোধিতা আছে এবং ফাটল আছে। সো আমাদের এই ফাটলটা ধরানোর চেষ্টা যদি করে, তাহলে তো ভারত এবং আওয়ামী লীগের সুবিধা, যারা চায় না বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশের মতো অপারেট করুক, যারা চায়, ভারত স্পষ্টভাবেই চায় যে বাংলাদেশ একটা কলোনি হবে, তার শেখ হাসিনার সময় যেমন ছিল, একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে চায় না। সো তারা এটাকে পেট্রোনাইজ করবে, সেটা চেষ্টা আছে। এই যে দেখবেন 5 বছর পর নির্বাচন, এই সরকার 5 বছর থাকবে, আমি মনে করি এগুলো প্রত্যেকটা আসলে সেই লোকদেরই ক্যাম্পেইন যারা আমাদের বিভেদটা বাড়াতে চায়, যারা চায় এটার মাধ্যমে সমাজে ক্রাইসিস তৈরি করবে এবং সেটা শেষ পর্যন্ত তাদের পারপাস সার্ভ করবে। কিন্তু আমরা আস্তে আস্তে খেয়াল করছি এই উত্তাপগুলো কমে আমরা মোটামুটি একটা নির্বাচনের স্ট্রাকচারের মধ্যে ঢুকেছি, রিফর্মের আলোচনা করছি, ডিবেট হচ্ছে, কিছু মান অভিমান হচ্ছে, কিন্তু আমরা এখন যে জায়গায় আছি, আমি মনে করি যে শত্রুতার পর্যায়টা আপাতত, আমি আপনার সাথে এভাবে বলবো যে আপাতত কন্টেইন করা গেছে। আবারও যে চেষ্টা হবে না তা না, আওয়ামী লীগের বেসুমার টাকা আছে, ভারতের লোকজন বিভিন্ন ফর্মে তাদের চেষ্টা করে যেতে পারে, কিন্তু আমরা আপাতত এখন পর্যন্ত না। এখন বাংলাদেশের যে আপনি অ্যাড করে যে বাংলাদেশের যে কটি রাজনৈতিক দল আছে, তারা কিন্তু মোটামুটি রাজনৈতিকভাবেও কাছাকাছি, আদর্শিকভাবেও কাছাকাছি, যারা মোটামুটি একটু পাওয়ারফুল বলতে পারেন। তো প্রশ্ন হচ্ছে সেখানে বিএনপি অনেক বেশি পাওয়ারফুল জনসমর্থনের দিক থেকে, দল হিসেবে অনেক বড়। তো এখানে এই যে ঐক্যটা ধরে রাখার জন্য বিএনপিকে কি মুখ্য ভূমিকা পালন করা লাগবে না মনে করেন? আমি রাজনৈতিকভাবে কাছাকাছি এখন আর ঠিক মনে করি না। যেমন ধরুন সেকেন্ড দল জামাতের সাথে বিএনপির নির্বাচনী জোট ছিল, ছিল, আদর্শিক কোনো জোট না, নির্বাচনী জোট ছিল। আচ্ছা,
একটা দলের চরিত্র কিন্তু সবসময় একই থাকে না। যেমন আমি মনে করি বিএনপির চরিত্র পাল্টাবে। একটা উদাহরণ দিই, অটল বিহারী বাজপেয়ীর সময় যে বিজেপি ছিল, সেই সময় তাদের যে সরকার 2টো টার্ম ক্ষমতায় ছিল, এটা অলমোস্ট একটা ভারতের টিপিক্যাল সরকারের মতো ছিল। তারপর আডবাণী যখন দলের নিয়ন্ত্রণে আসলেন, সেটা আরও হিন্দুত্ববাদী হলো। বাজপেয়ী তারপরে এখন এসে মোদির সময় আরও বেশি হিন্দুত্ববাদী হয়েছে। সো দলের ট্রান্সফরমেশন হয়। বিএনপির আগে যে ধরনের একটা পলিটিক্যাল স্ট্যান্স ছিল, খানিকটা সেন্টার রাইট, আমি দেখছি যে বিএনপি আরও সেন্টারের দিকে চলে আসছে। আপনি খেয়াল করবেন আরো লিবারেল হয়ে উঠছে। সুতরাং বিএনপির সাথে কিন্তু জামায়াতের আগেও যতটুকু নৈকট্য রাজনৈতিকভাবে ছিল, সেটা থাকছে না, এবং আমি এটাকে রাইট ডিসিশন মনে করি, একদম সঠিক ডিসিশন মনে করি। এখন যেটা হবে, আসলে কয়েকটা ইস্যুতে তো একমত হবে না। আমি এখন এভাবে যদি খোলাখুলি বলি, নির্বাচন যতদিন হবে না ততদিন এনসিপি আর জামায়াত বেশ পাওয়ারফুল থাকবে। কারণ আমরা জানি সরকারের বিভিন্ন জায়গায় বিএনপিরও কিছু প্রভাব আছে, জামায়াতের আছে, এনসিপির আছে, কিন্তু বিএনপির যে সাইজ, সেই তুলনায় ওদের সাইজ যদি তুলনা করি, তাদের প্রভাব কিন্তু অনেক বেশি। এখন নির্বাচন হওয়ার সাথে সাথে তো দেখা যাবে ওই প্রভাবটা আর থাকছে না। সুতরাং বিএনপি যতটা নির্বাচন চাইবে, তাদের নির্বাচন চাওয়াটা এত সোজা না। সে কারণে তারা নানান রকম ইস্যু সামনে এনে চেষ্টা করবে নির্বাচনটার জন্য যত সময় নেওয়া যায়।